আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বই বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজের 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অধ্যায়ের বেসিক সহজে আলোচনা করে বোঝানোর পর এ অধ্যায়ের যত ধরনের ম্যাথ থাকতে পারে ধারাবাহিক ক্লাসে সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ক্লাস দেখার মানে হলো আমার প্রতিটা ক্লাসে আমি যা আলোচনা করে বুঝিয়ে দেই সকল শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবেন। সুতরাং ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। যাদের কাছে এই চ্যাপ্টারটা কঠিন মনে হয় আর কঠিন মনে হবে না ইনশাল্লাহ। একেবারে সহজ করে বোঝাচ্ছে। অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ অর্থাৎ ব্যাংকিং কোম্পানি এর হিসাব, সহজ কথায় ব্যাংকের হিসাব। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করেছি না, আরও বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বইয়ের যে অধ্যায়গুলো আছে আমরা তো নিয়ম জেনেছি। আর বর্তমান অধ্যায়ের মধ্যে আমরা জানব ব্যাংকের হিসাব কিভাবে করা হয়, অর্থাৎ ব্যাংকের ইনকাম স্টেটমেন্ট বা বিশদায় বিবরণী বা আয় বিবরণী কিভাবে তৈরি করা হয়, এই হলো একটা। আরেকটা হচ্ছে ব্যালেন্স শিট, উদ্ধৃতপত্র। আমরা জানি হিসাবের শ্রেণী হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 5টা হিসাবের শ্রেণী থেকে আয় এবং ব্যয় নিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে আয় থেকে ব্যয় বিয়োগ করা হয়, তারপর দেখা হয় নেট আয় কত। ব্যালেন্স শিটে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসে। আমরা একটা সমীকরণ জানি, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানেও সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, সেটা দেখাতে হয়। এই নিয়মটাই এক। এখন আমাদের জানতে হবে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আর ব্যাংকের আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এটা কিন্তু এক নয়। তাহলে ব্যাংকের সম্পদ কোনগুলো, আয় কোনগুলো, ব্যয় কোনগুলো, দায় মালিকানা সত্ত্ব কোনগুলো, এটা যদি আমরা আগেই জেনে নেই তাহলে আমাদের জন্য একেবারে সহজ ইনশাল্লাহ। আচ্ছা, ব্যাংক কি তাহলে? যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে অথবা ডেপোজিট, আমানত সংগ্রহ করে বা গ্রহণ করে, ঋণ প্রদান করে, বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে, তাকে ব্যাংক বলে। তাহলে ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে মানে জনগণ টাকা সঞ্চয় করে রাখে, ব্যাংকে টাকা জমা রাখে, এটা হচ্ছে আমানত সংগ্রহ করে ব্যাংক। তারপর ব্যাংক জনগণকে ঋণ দিয়ে থাকে, ঋণ দেওয়ার ফলে ইন্টারেস্ট নিয়ে থাকে। এই ইন্টারেস্টটা কিন্তু ব্যাংকের জন্য একটা আয়। আমি এক এক করে আলোচনায় আসছি। আরও বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে। তো ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। এবার আসো যে ব্যাংকের আয় কী কী থাকতে পারে, আমি বিস্তারিত আলোচনা করব এই জায়গাতে। তবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার একটা নিয়ম, একেবারে নিয়মটা দেখিয়ে তারপরে আমি অন্যান্য যত আয় থাকতে পারে এক এক করে তোমাদেরকে বলছি। ইনকাম বা আয়, ইনকাম স্টেটমেন্ট তৈরি করার নিয়মটাই হচ্ছে যে তুমি আয় থেকে ব্যয় মাইনাস করবে। প্রথমে ইনকাম আসবেই, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট। তো ইন্টারেস্ট, সুদ এবং বাট্টা, এটা হচ্ছে ব্যাংকের প্রধান আয়। এখন আমি তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করে বোঝাই। তো ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে। তো এই যে ঋণটা প্রদান করে, লোন দিয়ে থাকে ব্যাংক, ঋণ দেওয়ার ফলে ইন্টারেস্ট অথবা সুদ গ্রহণ করে, যেটা ব্যাংকের জন্য আয়, ইনকামে এটা আসে। এখন ডিসকাউন্ট বলতে বিল ডিসকাউন্ট। তো বিল ডিসকাউন্টটা কি এটা একটু বুঝো। মনে করো কোনো একজন ব্যবসায়ীর দেনাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা পাবে কোনো একজন ব্যবসায়ী, অথবা একটা বিল আছে, প্রাপ্য বিল, বিল রিসিভেবল। একটা বিল আছে, প্রাপ্য বিল বলতে যে বিলের মধ্যে লেখা থাকে 3 মাস, 2 মাস, 4 মাস পরে, নির্দিষ্ট সময় পরে এই টাকাটা পাওয়া যাবে, এটা হচ্ছে প্রাপ্য বিল। তো একজন ব্যবসায়ী দেনাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা পাবে। এখন ওই ব্যবসায়ীর আজকেই কিন্তু 95,000 টাকা প্রয়োজন। এখন কি করা যায়? সে ব্যাংকের কাছে গেল, গিয়ে বলল যে আমি এই এই যে দেখো আমার বিল ডিসকাউন্ট, মানে এই যে দেখো আমার বিল রিসিভেবল বা প্রাপ্য বিলটা আছে, তো আজকে তুমি আমাকে 95,000 টাকা দিয়ে দাও, আর সময় হলে তুমি 1 লক্ষ টাকা ওই দেনাদারের কাছ থেকে সংগ্রহ করে নিও। মানে ওই ব্যবসায়ী ব্যাংকের কাছে গিয়ে এই কথাটা বললো। তো ব্যাংক কী করলো?
1,00,000 টাকার যে বিলটা আছে, প্রাপ্য বিলটা আছে, এই বিলটা ব্যাংক গ্রহণ করলো, বিনিময়ে ওই ব্যক্তিকে 95,000 টাকা দিয়ে দিল, আর নির্দিষ্ট সময় পরে ব্যাংক যে 1,00,000 টাকা পাবে, এখানে দেখা গেল ব্যাংকের অতিরিক্ত 5,000 টাকা লাভ আছে, এটা ব্যাংক বিল ডিসকাউন্ট করে দিল। তাহলে এই যে ডিসকাউন্ট করে, এটা কি ব্যাংকের জন্য আয় নয়? অবশ্যই আয়। আরও বিস্তারিত আলোচনা করব। আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, মেয়াদ উত্তীর্ণ হয় না এমন ডিসকাউন্ট এখানে বলা হয়েছে, এটা আবার বিক করা হবে। এখন এটার একটা উদাহরণ দিতে হচ্ছে, এই জায়গাতে অনেক শিক্ষার্থীরা সহজে বোঝান না, ভুল করেন। এটার আরও একটা নাম আছে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, অথবা আরেকটা নাম আছে রিবেট অন বিল ডিসকাউন্ট। আনএক্সপায়ার্ড মানে যেটার মেয়াদ এখনও শেষ হয়নি, আর রিবেট মানে অনুপার্জিত, দুইটা কিন্তু একই রকম হয়। তো রিবেট অন বিল ডিসকাউন্ট আর আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট দুইটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আর রিবেট অন বিল ডিসকাউন্ট যেটা, বা রিবেট অন নোট ডিউ এরকমও লেখা থাকতে পারে, এটা পরবর্তীতে আমরা পাবো। মনে করো যে কোনো একজন ব্যক্তি দেনাদারের কাছে প্রাপ্য বিলের মাধ্যমে 1,00,000 টাকা পাবে। এখন সময়টা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে ব্যক্তি দেনাদারের কাছে 1,00,000 টাকা পাবে, ওই ব্যক্তি ব্যাংকের কাছে গেল যে আজকে আমার এই টাকাটা প্রয়োজন, ধরো 95,000 টাকা প্রয়োজন। তো ব্যাংকের কাছে গিয়ে বলল যে এটা ডিসকাউন্ট করতে চাই, তো ব্যাংক ওই ব্যক্তিকে 95,000 টাকা দিয়ে দিল, আর 3 মাস পরে ব্যাংক ওই 1,00,000 টাকা আদায় করবে। 3 মাস পরেই কিন্তু। আচ্ছা, তো 3 মাস পরে যে 1,00,000 টাকা আদায় করবে, সেই ক্ষেত্রে ব্যাংকের লাভ হবে কত? 5,000 টাকা লাভ হবে। কারণ 1,00,000 টাকার বিল 95,000 টাকা দুই ব্যক্তিকে দিয়ে দিচ্ছে, ব্যাংকের লাভ হবে 5,000। ওকে, 5,000 টাকা, এটা মনে রাখো। ব্যাংকের লাভ হবে 5,000 টাকা কত মাস পরে? 3 মাস পরে। আর এখন কত? ডিসেম্বরের 1 তারিখ। আমরা জানি যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করা হয় 1 বছরের জন্য, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, তাই তো? এই 12 মাসের হিসাব হয়। কিন্তু এই বিলটা ডিসকাউন্টই করা হয়েছে ডিসেম্বরের 1 তারিখে। তার মানে ডিসেম্বর এই 1 মাস পাবে এই বছরের, পরবর্তী 2 মাসের টাকাটা কিন্তু পরের বছরে চলে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে যাবে। এখন এই বছরের হিসাব রাখার জন্য এই যে 5,000 টাকা, এটাকে 3 দ্বারা ভাগ করে দেখো কত হয়। 3 দ্বারা ভাগ করে 1 মাসের টাকা এই ডিসেম্বরে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী যে 2 মাস, সে 2 মাসের টাকা তো আর এই ডিসেম্বরে, এই বছরে থাকতেছে না, কারণ টাকাটা পাওয়াই যাবে 3 মাস পরে। সুতরাং এই সম্পূর্ণ আয়ের টাকাকে, 5,000 টাকাকে 3 মাস যেহেতু 3 দ্বারা ভাগ করে, 1 মাসের টাকা দেখতে পাচ্ছি ডিসেম্বরে পড়ে যাচ্ছে, বাকি 2 মাসের টাকা পরের বছরে চলে যাচ্ছে। যে 2 মাসের টাকা পরের বছরে চলে যাচ্ছে, এটার তো মেয়াদ উত্তীর্ণ এই বছর হবে না। তো এটাকে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট নামে বলা যেতে পারে 1। 2 নম্বরে রিবেট অন বিল ডিসকাউন্ট নামে বলা যেতে পারে। অর্থাৎ এটা পরবর্তী বছরে এটা চলে যাবে। তো যেহেতু এটা পরবর্তী বছরের হিসাব, যার কারণে কি করা হয় যে ইন্টারেস্ট অথবা ডিসকাউন্ট ইনকাম, বিল ডিসকাউন্ট ইনকাম, দুইটা থেকে কিন্তু এটা বাদ দিতে হয়, এটা বিয়োগ করতে হয়। তোমাদের মনে থাকবে যে আনএক্সপায়ার্ড ডিসকাউন্টও যদি থাকে, অথবা রিবেট অন বিল ডিসকাউন্ট যদি থাকে, এগুলো বোঝায় অনুপার্জিত আয়। হ্যাঁ, তুমি আয়ের টাকা পাবে, কিন্তু এই বছরের না, এটা পরবর্তী বছরের হিসাবের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। আবার রিবেট অন বিল ডিসকাউন্ট, যেটা 2 মাসের অতিরিক্ত থাকবে পরবর্তী বছরের, চলতি বছর থেকে তো এটা বাদ যাবে, কারণ এই বছরের হিসাবে এটা না, আর ঠিক পরবর্তী বছরেই কিন্তু হিসাবের সাথে এটা অ্যাড হবে। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যে আমি তোমাদের বোঝাবো। এছাড়াও ব্যাংকের আয় আর কী কী থাকতে পারে, যেমন ইন্টারেস্ট অন লোন, ঋণ দিয়েছেন, তো ঋণ দেওয়ার ফলে যে ইন্টারেস্টটা পাচ্ছেন, এটা একটা আয়। ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, কোনো গ্রাহকের ব্যাংকে টাকা জমা আছে, ধরলাম 1,00,000 টাকা, তো ব্যাংকে টাকা জমার চেয়ে অতিরিক্ত টাকা যখন ওই গ্রাহক উত্তোলন করেন, এটাকেই তো ব্যাংক জমাতিরিক্ত বলে, তাই না? তো 1,20,000 টাকা ওই গ্রাহক উত্তোলন করলেন, তাহলে ব্যাংকে জমা টাকার চেয়ে আরও বেশি টাকা যেটা উত্তোলন করেছেন, এটার জন্য কিন্তু ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে। তো এটাও কিন্তু ব্যাংকের জন্য একটা আয়, কারণ এই অতিরিক্ত টাকা গ্রাহক তোলার ফলে
উত্তোলন করার ফলে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট পাবে। আরেকটা হচ্ছে ডিসকাউন্ট অন বিল। ডিসকাউন্ট অন বিল, ওই যে বললাম বিল ডিসকাউন্ট করে যে আয়টা করে, এটার উদাহরণ। ওকে, আরেকটা হচ্ছে কমিশন ইনকাম। ব্যাংক যদি কমিশন ইনকাম গ্রহণ করে, এটা ব্যাংকের জন্য আয়। আরেকটা ইনভেস্টমেন্ট ইনকাম, ব্যাংক বিনিয়োগ করে থাকে। ব্যাংক যদি বিনিয়োগ করে ইনকাম করে, এটাও কিন্তু ব্যাংকের জন্য আয়। তো যে কোনো আয় এখানে থাকতে পারে, যত ধরনের আয় থেকে সেটাই আমি এই জায়গার মধ্যে নিয়ে আসব। কোনো আয় যদি বকেয়া থাকে, যেমন ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাকুরিয়েট বকেয়া থাকে, সেটাও এখানে অ্যাড হবে, টোটাল ইনকাম আমরা পেয়ে যাব। অপারেটিং এক্সপেন্স বলে এখন ব্যাংকের যত ধরনের ব্যয় থাকতে পারে, স্যালারি, বেতন, জেনারেল এক্সপেন্স, সাধারণ খরচ, রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স, ভাড়া, পৌর কর ও কর, তো ডিরেক্টর ফি, পরিচালকের ফি, এক কথায় যাবতীয় ব্যয়। এর বাহিরেও আরও ব্যয় থাকতে পারে, যত ধরনের ব্যয় থাকতে পারে সকল ব্যয় তুমি এখানে নিয়ে আসবে। তো ব্যয় এখানে যোগ করার পর প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি জায়গায় বিগ করতে হবে। কিছু অঙ্কের মধ্যে প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন নামেও থাকতে পারে, তো এটা এখানে বিগ করতে হবে। এই অংশটা এখন তোমাদের বোঝা প্রয়োজন। যাবতীয় ব্যয়সমূহ এখানে লেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য, যদি অঙ্কের মধ্যে অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা উল্লেখ থাকে, এটাই জায়গায় বিগ করতে হবে। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি কী? তো ব্যাংক যে আর্থিক লেনদেন পরিচালনা করে, তো ব্যাংকের আয়ের অন্যতম উৎস হচ্ছে ব্যাংক ঋণ প্রদান করে ইন্টারেস্ট গ্রহণ করে, এটা হচ্ছে ব্যাংকের আয়ের অন্যতম উৎস। এখন ব্যাংক ঋণ প্রদান করলো, উদাহরণটা এভাবে দেই, সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলাম আমি নিজে। এখন আমি একজন ব্যক্তির কাছে বাকিতে বিক্রয় করলাম 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্য থেকে ধরে নিলাম কোনো এক কারণে 3,000 টাকা আমি একেবারেই পাবো না। তো যে কারণে 3,000 টাকা আমি একেবারেই পাবো না, এটা হচ্ছে অনাদায়ী পাওনা। তো যেটা পাবোই না, এটা তো আমার জন্য আয় হতে পারে না, এটা আমার জন্য ব্যয়। ঠিক একই রকমভাবে ব্যাংক লেনদেন করতে গিয়ে ব্যাংক ধরে নেয় যে এত পার্সেন্ট টাকা বা 1 লক্ষ 2 লক্ষ টাকা একেবারেই পাওয়া যাবে না। ধরে নেয় যে গ্রাহকদের কাছ থেকে এই টাকাটা আদায় করা যাবে না বা পাওয়া যাবে না, তখন কী করে এই টাকাটা সঞ্চয় করে রাখে। এই টাকাটা এখানে যেটা সঞ্চয় করে রাখে সেটা ব্যয়ের মধ্যে আনতে হয়। যেটা পাওয়া যাবে না এটাকে অ্যাকাউন্ট ডেপ্ট বা ব্যাড ডেপ্ট অনাদায়ী পাওনা বলে, কিন্তু যে টাকাটা পাওয়া যাবে না এটা ঘাটতি পূরণ করতে হবে, তো এটা সঞ্চয় করতে হবে, যার কারণে প্রভিশন কথাটা আসছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। এই জন্য এটা এখানে বিগ করতে হয়, মনে থাকবে। অবশেষে আমরা প্রফিট আফটার ট্যাক্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন এখানে পাবো। তো অ্যাপ্রোপ্রিয়েশন যে কথাটা এখানে জাস্ট প্রফিট এখানে আমরা লিখে দিব। অ্যাপ্রোপ্রিয়েশন মানে লাভ বন্টন। তো ব্যাংকের হিসাব রাখার ক্ষেত্রে লাভ বন্টন ঠিক এই প্রফিটটা তৈরি করার পরই বাহির করতে হয়। নতুন একটা কথা আমরা জানলাম। তো এটাকে অ্যাপ্রোপ্রিয়েশন বলে, লাভ বন্টন। স্ট্যাটুটরি রিজার্ভ, বিধিবদ্ধ রিজার্ভ, যে ব্যাংকিং প্রতিষ্ঠানের বা সরকার থেকে আইন করা হয়েছে যে ব্যাংক 20% রিজার্ভ করে রাখবে, এটাকে স্ট্যাটুটরি রিজার্ভ বলে। সবসময় 20% রিজার্ভ করে রাখবে, অর্থাৎ যেই পরিমাণ প্রফিট হলো এই প্রফিটটা বন্টন করা। বিধিবদ্ধ রিজার্ভে থাকবে 20%। তারপর ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ড, এই কথাটা এখানে কেন আসলো? আসলে অনেক কিছু আলোচনা করার মতো আছে, তো এক এক করে চলে আসে। আবার একটা বিষয় যদি আমি ভালো করে না বোঝাই তাহলে পরবর্তীতে তোমরা বুঝবে না, এই জন্য একটু সময় লাগলেও ক্লাসটা দেখো, বোঝাতে হবে। এই যে ডিভিডেন্ড আর ইন্টারিম ডিভিডেন্ড কথাটা চলে আসলো, ব্যাংকের ক্ষেত্রে এটা কেন আসবে? অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা বিভিন্ন অধ্যায়ে শেয়ার হোল্ডারদের বা শেয়ার নিয়ে আলোচনা করেছি, শেয়ার সম্পর্কে আমরা জানি, শেয়ারের সাথে ডিভিডেন্ডের সম্পর্ক। ব্যাংকের এখানে কেন আসলো? ব্যাংকও একটা কোম্পানি, ওকে। তো ব্যাংক যে ব্যবসা করবে, তো ব্যাংকের যে ক্যাপিটালের টাকা প্রয়োজন, এই জন্য ব্যাংক শেয়ার ইস্যু করে। তাহলে এটা আমরা জেনে গেলাম, শেয়ার ইস্যু করে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। তাহলে ব্যাংকেরও মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, শেয়ার ইস্যু করে যেটা সংগ্রহ করে, তো এটা ক্যাপিটাল, শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয়েছে। একটা শেয়ারের মূল্য যদি 1,000 টাকা হয়, 100টা শেয়ারের মূল্য 1 লক্ষ টাকা। কোম্পানি শেয়ার ইস্যু করে
সহজে বোঝার জন্য ধরে নাও শেয়ার বিক্রি করে। কোম্পানি 1,000 টাকা দামের 5টা শেয়ার বিক্রি করলো, ধরে নিলাম। 5টার মধ্য থেকে যে কোনো 1,000 টাকা দামের 100টা শেয়ার বিক্রি করলো, 5টা শেয়ার আমি নিজে ক্রয় করলাম। প্রশ্ন হচ্ছে কেন ক্রয় করলাম? কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করে বা বিক্রি করে বা যারা কোম্পানি শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয় করে কেন? এই টাকা নিয়ে যে কোম্পানি বা ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করবে, যে পরিমাণ আয় হবে শেয়ার প্রতি আয়, এই শেয়ার প্রতি আয় ধরে নিলাম 10 টাকা করে হয়েছে। 10 টাকার মধ্য থেকে আমাকে দিল বা শেয়ার হোল্ডারদের দিল 4 টাকা করে, নিজেদের কাছে রেখে দিল 6 টাকা করে। শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি আয়ের যে 4 টাকা করে দিল, এটা হচ্ছে ডিভিডেন্ড। আর নিজেদের কাছে যেটা রেখে দিচ্ছে এটা হচ্ছে রিটেন আর্নিং, সংরক্ষিত আয়ের যেটা। তো ব্যাংকের সাথে শেয়ারের সম্পর্ক আছে, কারণ ব্যাংক শেয়ার ইস্যু করতে পারে, এই জন্য ডিভিডেন্ড, ইন্টিরিম ডিভিডেন্ড এটা পেইড করা হয়। তো ডিভিডেন্ড মানে যেই ডিভিডেন্ড দিতে হবে, ইন্টিরিম ডিভিডেন্ড যেটা পেইড করা হয়ে গেছে এটা সমন্বয় করতে হয়। এখানে লাস্ট ইয়ার প্রফিটটা এখানে অ্যাড করতে হয়। কোন প্রফিট এটা অঙ্কের মধ্যে বোঝাবো। অবশেষে প্রফিট সারপ্লাস বা রিটেইন প্রফিট এখানে চলে আসবে। তো এই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এখনই সব বুঝতে হবে এমন কথা না, প্রয়োগ করে আগে বুঝাই অঙ্কের মধ্যে, তারপরে বুঝো। ব্যালেন্স শিট থেকে আমরা সম্পদটা আলোচনা করে নিই। তো ব্যাংকের জন্য সম্পদ কী হতে পারে? ক্যাশের মধ্যে ইন হ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে যদি নগদ টাকা জমা থাকে তাহলে ব্যাংকের জন্য এটা সম্পদ। মানি অ্যাট কল উইথ শর্ট নোটিস, স্বল্প নোটিশে যে টাকাটা সংগ্রহ করা যাবে এটাকে স্বল্প মেয়াদি ঋণ বলা যেতে পারে, এটার বাংলা অর্থ। মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যে নগদ টাকাটা আসবেই, এটা কিন্তু সম্পদের মধ্যে পড়ে। মানি অ্যাট কল উইথ শর্ট নোটিস, এটা কিন্তু ব্যাংকের সাথে সম্পর্কিত, এটা প্রশ্নের মধ্যে থাকে। ইনভেস্টমেন্ট, যদি ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটি বা সরকারি কোনো সিকিউরিটিতে বিনিয়োগ করে, শেয়ারে বিনিয়োগ করে, তাহলে এটা ইনভেস্টমেন্ট অ্যাসেটস। লোন এন্ড অ্যাডভান্স, ব্যাংকের প্রধান সম্পদটা কি জানো? মনে করো ব্যাংক লোন দিল, এটা কি ব্যাংকের জন্য দায় অথবা ঋণ? না, এই ঋণ দিয়েই তো ব্যাংক ইন্টারেস্ট বা মুনাফা সংগ্রহ করে, তাহলে তো এটা ব্যাংকের জন্য ঋণ নয়, এটা ব্যাংকের জন্য সম্পদ। লোন অ্যান্ড অ্যাডভান্স বলা হয় এটাকে। লোন, ক্যাশ ক্রেডিট মানে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে যে নগদ টাকা দেওয়া হয় এটাকে ক্যাশ ক্রেডিট বলে। আর ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত দিলে তো ব্যাংক ইন্টারেস্ট পায়, তো এটা ব্যাংকের জন্য সম্পদ। বিল পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট বোঝাতে হবে না, কারণ এটার উদাহরণ একেবারে প্রথমেই দিয়েছি। তো বিল পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট বলতে এখানে বোঝানো হয়েছে 1 লক্ষ টাকার যে বিলটা নিয়ে ব্যবসায়ী ব্যাংকে গেল, ব্যাংক ওইটা ক্রয় করে নিচ্ছে। ওইটা ক্রয় করার কারণে কি হবে, যে 5,000 টাকা, 95,000 টাকা নগদ দিলে যে 5,000 টাকা অতিরিক্ত, এটা কিন্তু ব্যাংক আয় করবে। মূলত ব্যাংক এখানে বিনিয়োগ করেছে, 5,000 টাকা আয় হবে, যার কারণে এটা সম্পদে আসবেই। আদার এসেটসের মধ্যে স্টক অফ স্টেশনারি, অ্যাকুরেড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। স্টক অফ স্টেশনারি, অব্যবহৃত মণিহারি যেগুলো মজুদ থাকে, বা আরেকটা আছে প্রেমিসেস, ভবন। ব্যাংকের ক্ষেত্রে তো ভবন সম্পর্কিত, এগুলো আদার এসেটসে আসে। অ্যাকুরেড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের কোনো টাকা যদি বকেয়া থাকে এটা তো সম্পদে আসবে। সম্পদগুলো বুঝতে পারলাম। লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে বোরোয়িং ফ্রম আদার ব্যাংক। এখন ব্যাংক যদি অন্য ব্যাংক থেকে ঋণ করে তাহলে তো এটা ব্যাংকের জন্য দায়। আসলে এগুলো মুখস্থর কোনো কিছু না, এগুলো বোঝার মতো বিষয়, যে বুঝে নিতে হবে যে কোনটা কোন হিসাবে যাবে। ডেপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্ট, তো ডেপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্ট, এই যে ফিক্সড ডেপোজিট, গ্রাহকরা যে ব্যাংকে আমানত করলেন, স্থায়ী আমানত। এখন আমি একজন গ্রাহক, ব্যাংকে স্থায়ীভাবে 1 লক্ষ টাকা রাখলাম। তো ব্যাংক আমার এই টাকা সংগ্রহ করেছে, নির্দিষ্ট সময় পরে ব্যাংক আমাকে টাকাটা ফেরত দিবে। তো ব্যাংকের জন্য এটা কি দায় না? এই টাকা কি ব্যাংক রাখতে পারবে না? এটা ব্যাংকের জন্য দায়। এই জন্য লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে এটা আসবে। সেভিং ব্যাংক ডেপোজিট, সঞ্চয়ী আমানত। হ্যাঁ, সঞ্চয়ী আমানত যারা করবে তাদের টাকাও ব্যাংক পরিশোধ করতে বাধ্য, দায় ব্যাংকের জন্য দায়। কারেন্ট ডেপোজিট, চলতি আমানত। রিকারিং ডেপোজিট, পুনরাবৃত্ত আমানত। হ্যাঁ, বিভিন্ন নাম আছে এখানে, তো এগুলো দায়ের মধ্যে পড়ে। আদার লাইবিলিটির মধ্যে আনএক্সপায়ার্ড ডিসকাউন্টের উদাহরণ আমি একেবারে ক্লাসের প্রথমে যেটা দিলাম, ওই যে ডিসেম্বর 31 তারিখ আবার পরবর্তী বছরের 2 মাসে চলে যায়, তো এটা এই বছরে এড হবে না, তো এটা কিন্তু ব্যাংকের জন্য দায়ের মধ্যেই আসবে। উদাহরণটা দিয়েছিলাম যে 3 মাসের টাকা আগেই পেয়ে গেছি,
কিন্তু 1 মাসের টাকা উপার্জিত হবে পরবর্তী 2 মাসের টাকা পরের বছরের। 3 মাসের যে টাকাটা আগে পেয়ে গেছি এটা তো আর এই বছরের না, কিন্তু আমি তো পেয়ে গেছি। এটা তো পরবর্তী বছরের হিসাব পর্যন্ত নিতে হবে, সুতরাং এটা দায়। প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন ইন অ্যাডভান্স। তো প্রভিশন ফর আনক্লাসিফাইড যেটা মানে অনাদায়ী সঞ্চিতি যেটা, এটা ব্যয়ের মধ্যেও আনতে হয়, দায়ের মধ্যেও আনতে হয়। ফাইনাল ডিভিডেন্ড যেটা পেইড করতে হবে এটা দায়ের মধ্যে আনতে হয়। শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে পেইড আপ ক্যাপিটাল মানে শেয়ার হোল্ডারদের মূলধনের পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ, রিজার্ভ ফান্ড এটা আনতে হবে, রিজার্ভ ফান্ডে এডিশন এটা যোগ করতে হবে, প্রফিট অ্যান্ড লস সারপ্লাস এই জায়গায় অ্যাড করতে হবে, অঙ্কের মধ্যে প্রয়োগ করে বোঝাচ্ছি। তবেই আমরা টোটাল লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি পেয়ে যাব। আর অ্যাসেটস সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই দুইটা কিন্তু হবেই, এই দুইটা সমান হবে। আচ্ছা, তাহলে একটা ম্যাথের সমাধান এখন হয়ে যাক, আর ক্লাস তোমরা ধারাবাহিক দেখো। এটার বাংলা অর্থটা বলি, একবার পড়ে নেই। দি ফলোয়িং ব্যালেন্স আর টেকেন ফ্রম দি বুকস অফ ইস্টার্ন ব্যাংক লিমিটেড অন 31 ডিসেম্বর 2023। তো নিচের ব্যালেন্সটা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যাংকের হিসাব, যেহেতু ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মানে স্থায়ী আমানতের উপর ইন্টারেস্ট। এখন স্থায়ী আমানতের উপর ইন্টারেস্ট, এই বিষয়টা কি? ফিক্সড ডিপোজিট কি? যেটা গ্রাহক ব্যাংকের মধ্যে জমা রাখে। তো গ্রাহক ব্যাংকের মধ্যে জমা রেখেছে, ফলে তাকে ইন্টারেস্ট দিয়েছে। ব্যাংকের জন্য আয়না ব্যয়, এটা নিশ্চয়ই ব্যয়। আচ্ছা, ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট, সঞ্চয়ী আমানতের উপর ইন্টারেস্ট। গ্রাহক সঞ্চয়ী আমানত ব্যাংকে রেখেছে, ফলে ইন্টারেস্ট দিয়েছে, এটা ব্যাংকের জন্য আয়না ব্যয়, অবশ্যই ব্যয়। ইন্টারেস্ট অন লোন, ঋণের সুদ। ঋণ কে দেয়? ব্যাংক দেয় না গ্রাহক দেয়? অবশ্যই ব্যাংক দেয়। তো ঋণ যেহেতু ব্যাংক দিয়ে থাকে, এর ফলে যে ইন্টারেস্ট, তার মানে ব্যাংক ঋণ দিয়েছে, ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে, এটা হলো আয়। তো দেখো, এটা চিন্তার বিষয়, কিন্তু ব্যাখ্যা করে এটা বুঝতে হবে। ইন্টারেস্ট অন ক্যাশ ডিপোজিট, নগদ আমানতের উপর ইন্টারেস্ট। নগদ আমানত রেখেছে গ্রাহক, আর রাখার ফলেই কিন্তু ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, সুতরাং এটা ব্যাংকের জন্য অবশ্যই ব্যয়। ইন্টারেস্ট অন ওভারড্রাফট। ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্তের উপর ইন্টারেস্ট। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকে যত জমা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা কী করেছে? গ্রাহক নিয়েছে। এখন ইন্টারেস্ট এই ব্যাংক জমাতিরিক্তের উপরে যদি হয়, এই ইন্টারেস্টটা কিন্তু ব্যাংক পেয়েছে, সুতরাং এইটা ব্যাংকের জন্য আয়। ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড। তো ডিসকাউন্ট কিন্তু বিলের উপর ডিসকাউন্ট, বিল ডিসকাউন্ট করলে তো এটা ব্যাংকের আয় হয়। বিল ডিসকাউন্ট করলে এটা অবশ্যই ব্যাংকের জন্য আয় হয়, এটা আয়ের মধ্যে আসবে। রিবেট অন বিল ডিসকাউন্টেড ওপেনিং। তো রিবেট অন বিল ডিসকাউন্টেড, এটার উদাহরণ আমি প্রথমেই দিয়েছি, এটা বোঝানোর জন্য আমি আবার উদাহরণটা দিতে চাই, একটু সময় নিয়ে দেখো। ডিসেম্বরের 1 তারিখ কোনো একজন ব্যক্তি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হলেন। তো ব্যাংকে গিয়ে বললেন, 1 লক্ষ টাকার একটা বিল আমি নির্দিষ্ট সময় পরে পাবো, আজকে আমার টাকা প্রয়োজন। ব্যাংক 95,000 টাকা দিয়ে দিলেন। 3 মাস পরে ব্যাংক 1 লক্ষ টাকা আদায় করবে, সেই ক্ষেত্রে ব্যাংকের 5,000 টাকা এখানে ইনকাম হবে। এই বিষয়টা তো ক্লিয়ার। বর্তমানে ডিসেম্বরের 1 তারিখ চলছে, 3 মাস পরে যে টাকাটা আদায় হবে 5,000 টাকা, এটা মূলত 3 মাসের ইনকাম, যেহেতু 3 মাস পরে আদায় হবে। তো এই জন্য কী করা যায়? হিসাবটা তো 2023 সাল 31 ডিসেম্বর এই পর্যন্তই, এরপরে তো আর হবে না, এই বছরের হিসাব ক্লোজ। তো 3 মাসের এই টাকা 1 মাসে যত পরে সেটাই হিসাবে অন্তর্ভুক্ত হবে, কিন্তু 3 মাসের যে টাকাটা, এটা এখন পর্যন্ত পরবর্তী হিসাবের জন্য থাকবে, অর্থাৎ পরবর্তী বছরের প্রথম 2 মাসের হিসাবটা কিন্তু এখানে চলে আসবে। তো এটাকে বলা হয় রিবেট অন বিল ডিসকাউন্ট, অনুপার্জিত বিল ডিসকাউন্ট, ওই পরের যে 2 মাসের টাকাটা। কিন্তু রিবেট অন বিল ডিসকাউন্ট পরের যে 2 মাসের টাকা, এটা পরের বছরের জন্য ওপেনিং হয়ে যাবে, পরের বছরের জন্য আয় হয়ে যাবে, যেটা বর্তমান বছরে আমি হিসাব করতে পারবো না। ধরো 2022 সাল ডিসেম্বর 31 তারিখ বিল ডিসকাউন্ট করা হয়েছে 5,000 টাকা 3 মাসের জন্য। তো এটা বর্তমান বছরে 1 মাসের টাকা আমি হিসাবে রাখলাম, পরবর্তী 2 মাসের যে টাকা, এটা পরের বছরের জন্য ওপেনিং হয়ে যাবে, সরাসরি আয়ে চলে আসবে, কারণ এটা পরের 2 মাসের জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব, অর্থাৎ 23 সালে চলে যাবে।
ওপেনিং কতটা আছে, তার মানে এটা আগের বছরের যে টাকাটা বর্তমানে এটা আয় হয়ে যাবে, রিবেট অন বিল ডিসকাউন্ট নামে বর্তমানে এটা আয় হয়ে যাবে। এক কথায় ওপেনিং মানে ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি পেয়ে গেছে, তো এটা তো প্রথম মাসেই পেয়ে গেছে ওপেনিং। আর সরাসরি যদি রিবেট অন বিল ডিসকাউন্ট থাকে তখন এটা দায় হয়ে যায়। ক্লিয়ার? আর ওপেনিং যেটা এটা আয় হয়ে যায়, বোঝাতে পেরেছি? ক্যালকুলেট নেট ইন্টারেস্ট ইনকাম। তো ইন্টারেস্ট ইনকাম বাইর করার জন্য বলা হয়েছে, মানে আয় থেকে ব্যয় আমি বিয়োগ করবো। তো সহজ এটা। এখন আয় কী কী আছে আমরা একটু চিহ্নিত করে নেই। ইন্টারেস্ট অন লোন, এটা ব্যাংকের জন্য আয়, ব্যাখ্যা তো আগে করলাম। ইন্টারেস্ট অন ওভারড্রাফট, এটা ব্যাংকের জন্য আয়। ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্ট, এটা 1,80,000 বিল ডিসকাউন্ট করলে ব্যাংকের জন্য আয়। রিবেট অন বিল ডিসকাউন্ট ওপেনিং, যেটা অনুপার্জিত আয় ছিল, কিন্তু 2023 সালের ওপেনিং যেহেতু বলেছে, মানে এটা আগের বছরের লেনদেন। আর 2 মাস কিন্তু 2 মাস উদাহরণ আমি দিয়েছি, আরও বেশি হতে পারে। তো 2 মাস কিন্তু এই বছরের একেবারে প্রথমের, তার মানে এটা আয়। 4টা আয় আমি পেয়েছি, 12,60,000, 2,10,000, 1,80,000, 20,000 টাকাগুলো এখন আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখো, ক্যালকুলেশন অফ নেট ইন্টারেস্ট ইনকাম, সময় যাতে কম লাগে আমি লিখে নিয়েছি। ইন্টারেস্ট অন লোন, টাকার পরিমাণ 12,60,000। ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, টাকার পরিমাণ 2,10,000। ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড 1,80,000। রিবেট অন বিল ডিসকাউন্টেড এটা 20,000 আছে। টোটাল ইন্টারেস্ট ইনকাম এই জায়গায় আমরা পেয়ে যাব, এটা যোগ করলে 16,70,000। এখন ব্যয় সমূহ বিয়োগ করো। ব্যয় কী কী আছে? তো ব্যয় এখানে আছে এই যে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 10,80,000, ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট 3,40,000, ইন্টারেস্ট অন ক্যাশ ডিপোজিট 8,30,000। 3টা আছে না? এই 3টা এখন বিয়োগ করে দাও। ব্যাখ্যা তো আগে করলাম এগুলোর। তো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আছে 10,80,000। ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট 3,40,000। ইন্টারেস্ট অন ক্যাশ ডিপোজিট 8,30,000। যোগ করলে হবে এখানে 22,50,000। উপরের টাকা থেকে নিচের টাকা বিয়োগ করলে 16,70,000 থেকে 22,50,000 বিয়োগ করলে এখানে হবে 5,80,000 টাকা। তো এটাই হচ্ছে নেট ইন্টারেস্ট এক্সপেন্স। এক্সপেন্স কেন হলো? কারণ এখানে আয়ের পরিমাণ কম, ব্যয়ের পরিমাণ বেশি। 10,80,000 এটা ঠিক করো। 10,80,000, 3,40,000, তারপর এই 8,30,000, 22,50,000 হয়। তো ব্যয়ের পরিমাণ যেহেতু বেশি, তাহলে অতিরিক্ত এক্সপেন্স ব্যয় এখানে আছে। তো নেট ইন্টারেস্ট এক্সপেন্স, ব্যয়ের পরিমাণটা বেশি, আয়ের পরিমাণটা কম। এটা হলো। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আর যতটা তথ্য তোমাদের বুঝিয়ে দিলাম, এগুলো পরবর্তী ক্লাসে প্রয়োগ করে গুরুত্বপূর্ণ সব ম্যাথের সমাধান বোঝানো হবে ইনশাআল্লাহ।